এক সময়ের কথা, যখন একটা সোসাইটিতে কয়েকজন বন্ধু থাকত। সবাই আলাদা আলাদা জায়গায় চাকরি করত আর মাঝে মাঝে দেখা করতে পারত। এক রাত তিনজন বন্ধু সোসাইটিতে দাঁড়িয়ে পরস্পরের সাথে গল্প করতে থাকে। ভাই, 4 দিনের ছুটি পেয়েছি, ভেবেছি কোথাও একটা ঘুরে আসা যাক। ভাই, তুই তো যেতেই পারিস, তোর ফ্যামিলি আছে, আমি তো একটা একলা ছেলে, কোথায় বা যাব? ভাই, আমার বউও তো বাপের বাড়ি গেছে, 1 মাসের আগে সে তো ফিরছে না, তাহলে আমিও তো একলাই, তাই না রে ভাই? তাহলে একটা কাজ করি, আমরা সবাই মিলে কোথাও গিয়ে ঘুরে আসি। হ্যাঁ। আরে কিন্তু আমার বউ আমাকে কোথাও যেতে দেবে না। তাহলে এক কাজ কর, কোনো বাহানা মেরে নিজের বউকেও তুই বাপের বাড়ি পাঠিয়ে দে। আরে ভাই, ও বাপের বাড়ি থেকে পরশুই তো এসেছে। তাহলে তুই একটা কাজ কর, ওকে বলে দে যে তোর অফিসের একটা মিটিং আছে আর তার জন্যে তোকে 4 দিন বাইরে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা দারুণ আইডিয়া। আজ আমি নিজের বউকে এটাই বলবো। ঠিক। এবার তিনজন বন্ধুর মনালি যাওয়ার প্ল্যান তৈরি হয়ে যায়। রাহুল নিজের স্ত্রীকে মিথ্যে বলে দেয়। তারপর তিনজন বন্ধু ছুটির দিনে এক এক করে সোসাইটির বাইরে চলে যায়। তারপর এক জায়গায় তারা দেখা করে। কপিল নিজের গাড়ি নিয়ে আসে আর তিনজন ওটাতে বসে বেরিয়ে পড়ে। সবাই হাসে আর ময়ঙ্ককে নিয়ে অনেক ঠাট্টা করে। হাসি ঠাট্টা করতে করতে তারা মনালি পৌঁছে যায়। চারিদিকে শুধু বরফ আর উঁচু পাহাড় থাকে। এবার তাদের ঠান্ডার কারণে অবস্থা খারাপ হতে লাগে। তখনই তাদের নজর একটা বুড়োর উপরে পড়ে। এত ঠান্ডায় সেই বৃদ্ধ লোকটা শুধু একটা ধুতি পরে চলে আসছিল। তারা তিনজন সেই বৃদ্ধকে এইভাবে দেখে অবাক হয়ে যায়। ওরা তাকে থামিয়ে জিজ্ঞেস করে, আরে দাদু, কোনো কাপড় জামা না পরে এত ঠান্ডায় এইভাবে ঘুরছো কেন? মরে টরে যাবে তো। আমার চিন্তা করো না, তোমরা নিচের চিন্তা করো। তার মানে? মানে এইটা, আগে পাহাড় ধসে পড়েছে আর ওইখানে যাওয়াটা বিপজ্জনক। আর এই দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওইখান থেকে চলে যাও। আরে কিন্তু আমরা তো জানি না এই রাস্তাটা যাচ্ছে কোথায়। আরে তোমরা ঠিক জায়গাতেই পৌঁছে যাবে, একদম চিন্তা করো না। বৃদ্ধটার কথা মেনে কপিল গাড়িটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। সেই রাস্তায় যাওয়ার পর তাদের একটু আজব বোধ হয়। ওরা যেই ঘুরে তাকায় তো বৃদ্ধটা ওখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। সামনের বদলে পেছনে দেখার কারণে কপিল গাড়িটা ঝোপের মধ্যে ঢুকিয়ে দেয়। ঝোপের মধ্যে গিয়ে গাড়িটা পাহাড়ের নিচে চলে যায়। সবাই চিৎকার করতে লাগে, আমি তো বলছিলাম রে ভাই, সামনে দেখে চালা, সামনে দেখে চালা। এ ভগবান, আমাদের বাঁচিয়ে নাও। গাড়িটা ব্যাং করে নিচে পড়ে যায়। ধীরে ধীরে করে সবাই এক এক করে গাড়ি থেকে বেরিয়ে আসে। তিনজনই হালকা আঘাত পায়, কিন্তু তারা ঠিক থাকে। হে ভগবান, কোথায় যে এসে গেলাম? এটা কি আজব জায়গা রে। হ্যাঁ ভাই, কি সাংঘাতিক জায়গা রে ভাই এটা। আমাদের গাড়ি তো আটকে গেছে। আমার তো এখনো বিয়েটাও হয়নি। এই কপিলের জন্য আজকে তো আমি মরেই যেতাম। আরে, আমি কি ইচ্ছে করে এখানে গাড়িটা আটকেছি? ওই বুড়ো লোকটা আমার সামনে গায়েব হলো, আমি তো আয়নায় দেখলাম পুরো উধাও হয়ে গেল। দেখো, এখন এত তর্ক বিতর্ক সময় নেই। আমাদের গাড়িটা আটকে গেছে আর এখানে তো কোনো থাকারও জায়গা আমি দেখতে পারছি না। প্রথমে তো কোনো থাকার জায়গা খুঁজবো, না হলে আমরা আজ রাতে মরেই যাব। তিনজনে হোটেলের খোঁজে এগিয়ে যায়, কিন্তু তারা কোনো হোটেল খুঁজে পায় না। অনেকক্ষণ এগিয়ে যাওয়ার পর তারা কিছু ঘর দেখতে পায়। তারা অনেক খুশি হয় আর গিয়ে একটা ঘরের দরজায় ঠক দেয়, কিন্তু কেউ দরজা খোলে না। অবশেষে একটা বেশ সুন্দরী মেয়ে দরজাটা খোলে। আগে, আপনারা কারা? ওই ওই আমরা দিল্লি থেকে এসেছি। আমাদের গাড়িটা আটকে গেছে আর আমাদের কাছে থাকার কোনো জায়গা নেই, তাই ভাবলাম এই ঘরে একবার জিজ্ঞেস করি। দেখুন, অনেক ঠান্ডা তো, আর কেউ নিজের দরজাটাও তো খুলছে না। আপনি বলুন কোথায় যে যাব, আপনি একটা রাত থাকতে দিন না। কিন্তু আমার বাবা ফিরে এলে উনি আমাকে মেরে ফেলবেন। হ্যাঁ, আমার বাবা। এখন উনি ঘরের জিনিসপত্র আনতে গেছেন, কাল অবধি চলে আসবেন। আরে সেটা তো ভালো, আমরা কাল সকালেই চলে যাব। ওনার আসার অনেক আগে
উনি কিছু জানতেই পারবে না যে আমরা এসেছিলাম ওখানে। মিনা ভয় পেয়ে থাকে, কিন্তু তাদের উপরে দয়া করে ও তাদেরকে ঘরে থাকতে দেয়। ভেতরে এসে তারা শান্তি পায়। রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। মাঝরাত হয়ে যায়। তারপর কোনো আওয়াজ শুনে ময়ঙ্কের চোখ খুলে যায়। ময়ঙ্ক দেখে যে বিনা একটা বড় বাটিতে কিছু নিয়ে বাইরের দিকে যাচ্ছে। ময়ঙ্ক থামতে পারে না, আর ও বিনার পিছু করে একটা বরফের ঘর অবধি পৌঁছে যায়। বিনা বরফের ঘরের বাইরে দাঁড়িয়ে ডাক দিতে থাকে। আওয়াজটা শুনে সেই বরফের ঘরের ভেতর থেকে একটা আজব হাত বেরিয়ে আসে, যেটা দেখতে অনেক ভয়ঙ্কর থাকে। মিনা সেই হাতে সেই বাটিটা রেখে দেয়, আর হাতটা আবার ভেতরে চলে যায়। দূরে দাঁড়িয়ে ময়ঙ্ক এই সব দেখতে থাকে। বিনা বাড়ির দিকে ফিরে আসে, আর ময়ঙ্ক লুকিয়ে তাকে দেখতে থাকে। বিনার ঘরের ভেতরে যাওয়ার পর এদিকে ময়ঙ্কের সেই ঘরে কে আছে সেটা জানার উদ্বেগ থাকে। ময়ঙ্ক সেই বরফের ঘরের দিকে চলে যায় আর ডাক দেয়, কুকু কুকু কুকু। অনেকক্ষণ ডাকার পরেও সেই বরফের ঘর থেকে কেউ বেরিয়ে আসে না। তারপর ময়ঙ্কের মনে পড়ে যে বিনা কিভাবে ডাক দিচ্ছিল। সেও ঠিক সেই রকমই ডাক দিতে লাগে। ডাক দেওয়ার পর বরফের ঘর থেকে আবার সেই ভয়ঙ্কর হাত বেরিয়ে আসে, যেইটা দেখে ভয়ে ময়ঙ্কের অবস্থা খারাপ হয়ে যায়। খাবার খাবার। বারবার খাবার চাওয়ার সত্ত্বেও যখন ময়ঙ্ক তাকে খাবার দেয় না, তো সেই হাতটা ময়ঙ্কের পা ধরে নেয়। ময়ঙ্ক জোরে চিৎকার করতে শুরু করে দেয়। ময়ঙ্কের চিৎকারের আওয়াজ শুনে সবাই উঠে যায়। সবাই তাড়াতাড়ি ময়ঙ্ককে খুঁজতে লাগে, কিন্তু সে নিজের জায়গায় থাকে না। তারপর সবাই বাইরে এসে দেখে, ততক্ষণে সেই হাত ময়ঙ্ককে ভেতরে টেনে নেয়। এদিকে সবাই ময়ঙ্ককে এদিক ওদিক খুঁজতে লাগে, কিন্তু ময়ঙ্কের কোথাও খোঁজ পাওয়া যায় না। তোমরা চিন্তা করো না, আমরা একসাথে ওকে খুঁজব। এবার মাঝরাতে তিনজনে ময়ঙ্ককে খুঁজতে লাগে, কিন্তু তার কোনো খোঁজই পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায়, আর তারপর বিনার নজর বরফের ঘরের বাইরে পড়া একটা জুতোর উপরে পড়ে। বিনা কিছু বলতে যাচ্ছিল, তখনই তার বাবা ওখানে চলে আসে আর বিনাকে জোরে বকা দেয়। বাবা বাবা সেই রাতে ওরা রাস্তা ভুলে গিয়েছিল, আর এবার এদের একটা বন্ধু বরফের ঘরে চলে গেছে। হে ভগবান, সাংঘাতিক কাণ্ড ঘটেছে। এইটা শুনে দুটো বন্ধু সতর্ক হয়ে যায়। ওরা বুঝতেই পারছিল না যে এইসব কি হচ্ছে। ভয় তাদের অবস্থা খারাপ হয়ে যায়। যে করেই হোক আমার বন্ধুকে বাঁচিয়ে নাও, ওকে বাইরে বার করো। ওকে বাইরে বার করা সেটা আমাদের সামর্থ্যের বাইরে। তাহলে ও বাইরে কি করে আসবে? ওই ভূতটা ভেতরে থাকতে তোমার বন্ধুকে বাইরে বার করা অসম্ভব। ওই ভূত পূর্ণিমার রাতে শুধু বাইরে বেরায়, কারণ ওর চাঁদের আলো দরকার। আর পূর্ণিমা আজকের থেকে 2-3 পর তোমরা যদি তখন নিজের বন্ধুকে বাইরে বার করতে পারো, তাহলে ও বাঁচবে। এটা তো অনেক মুশকিল, কিন্তু আজ অব্দি আমরাও পূর্ণিমার রাতে ঘরের বাইরে আসিনি, তো ওরা বরফের ঘরের ভেতরে কি করে যাবে? কপিল আর রাহুল সারা রাত চিন্তায় কাটিয়ে দেয়। ওরা বুঝতেই পারছিল না যে ওরা কিভাবে শুধু 2 মিনিটে নিজের বন্ধুকে সেই বরফের ঘরের বাইরে আনবে। 2 দিন এইভাবে পেরিয়ে যায়। এবার সবাই ভূতের বাইরে আসার অপেক্ষা করতে লাগে। যেই আকাশে পূর্ণিমার চাঁদ উঠে আসে, তেমনি ভূতটা বরফের ঘরের বাইরে চলে আসে। রাহুল তাড়াতাড়ি সেই বরফের ঘরের ভেতরে যায়। ওখানে দেখে যে ময়ঙ্কের পা বরফে জমে আছে, আর সে নড়তেও পারছে না। রাহুল তাড়াতাড়ি নিজের থলি বার করে, যেটাতে অনেকগুলো নুন ভরা থাকে। ও ময়ঙ্কের চারিদিকে ভালো করে নুন ঢেলে দেয়, আর ভূতের ভেতরে যাওয়ার আগেই সে বেরিয়ে আসে। এবার ভূত নিজের বরফের ঘরে ফিরে চলে যায়। এবার 4 জন বাইরে বসে অপেক্ষা করতে লাগে। ভেতরে আস্তে আস্তে করে ময়ঙ্কের পায়ের আশেপাশের বরফ গলে যায়। এবার যেই ভূত ঘুমোয়, ময়ঙ্ক তাড়াতাড়ি বেরিয়ে আসে। ময়ঙ্কের বাইরে আসার পর তার বন্ধুরা তাকে জড়িয়ে ধরে। এবার 3 জন বন্ধুর মনে অনেকগুলো প্রশ্ন আসে যে সেই বুড়োটা অবশেষে কে ছিল, যে আগে তাদেরকে ভুল রাস্তায় পাঠালো, তারপর তার মেয়ে তাদেরকে নিজের ঘরে রাখল। মেয়েটা ভূতকে আবার খাবার দেয় কেন? আর তারাই ময়ঙ্কের প্রাণ বাঁচাতে সাহায্য করল কেন?